संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা ওই মহাবাক্যার্থ বিচার প্রসঙ্গে এই মহাবাক্য আলোচনা হচ্ছিল, সেখানে মহাবাক্যার্থ বিচার করবার জন্য সমানাধিকরণ্য সম্বন্ধ, বিশেষ্য বিশেষণ ভাব, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপরে যেটা হলো লক্ষ্য লক্ষণ ভাব সম্বন্ধ, সেই লক্ষ্য লক্ষণ ভাব সম্বন্ধ, সেই সম্বন্ধের দ্বারা ওই তত্ত্বমসি ইত্যাদি যে মহাবাক্য, এই তত্ত্বমসি এই মহাবাক্যের যে অর্থ, সেই অর্থ নিরূপণ এখানে করছেন ওই লক্ষ্য লক্ষণ ভাব সম্বন্ধের মাধ্যমে। এখন এই লক্ষ্য লক্ষণ সম্বন্ধটা ব্যাপারটা কি, এই ব্যাটা বুঝতে হবে যে লক্ষ্য লক্ষণ ভাব এই কথাটার মানে কি। এখন এমনিতে লক্ষ্য আর লক্ষণ, লক্ষণ কাকে বলে? কোনো বস্তুর অসাধারণ ধর্মকে লক্ষণ বলে। অসাধারণ ধর্মকে বলে লক্ষণ। হ্যাঁ, তো অসাধারণ ধর্ম হলো লক্ষণ। অসাধারণ ধর্ম মানে কি না, যে ধর্মটা কোনো একটি বস্তুর মধ্যেই থাকে, অন্য কারোর মধ্যে থাকে না। ওইটাকেই বলো অসাধারণ ধর্ম। কতগুলো সাধারণ ধর্ম থাকে, যেমন গরু এবং মহিষ, গরু এবং ছাগল, এদের দুজনেরই শিং আছে, এই যে শৃঙ্গ বা শৃঙ্গিত্ব, এবং এই শৃঙ্গিত্বটা হচ্ছে সাধারণ ধর্ম। ছাগলেরও আছে, গরুরও আছে, কিন্তু শাসনা মানে গলকম্বল, সেটা হচ্ছে গরুর অসাধারণ ধর্ম, কারণ ওটা শুধু গরুর মধ্যেই আছে, ছাগলের মধ্যে থাকে না। এটাকে বলে অসাধারণ ধর্ম। তো এই অসাধারণ ধর্মকে বলে এই লক্ষণ। আর লক্ষ্য কাকে বলে? সেই লক্ষণের দ্বারা যাকে বোঝানো যায় সেই হচ্ছে লক্ষ্য। যেমন গরুই হচ্ছে লক্ষ্য, গোত্র এটা লক্ষণ। এই লক্ষণের দ্বারা যে লক্ষিত হয়, যার লক্ষণ করা হয়, সেই হচ্ছে লক্ষ্য, মানে গো হচ্ছে লক্ষ্য। তো সেরকম লক্ষ্য লক্ষণ ভাব সম্বন্ধের মাধ্যমেও হয়। এই যে তত্ত্বমসি, এখানেও বলা যেতে পারে যে এই যেমন স্বয়ং দেবদত্ত উদাহরণেরা রেখেছেন, এখানেও এটা এটা কি হয় না, এই যে স্বয়ং দেবদত্ত, এই যে স্বয়ং, এখানে এই স্বয়ংটা দেবদত্তকে লক্ষিত করছে, মানে এই তৎপদের দ্বারা। মানে তৎপদ বিশিষ্ট, তার মানে তৎকাল বিশিষ্ট যে দেবদত্ত, তৎকাল বিশিষ্ট যে ব্যক্তি, এবং অয়ম মানে ইদং কাল বিশিষ্ট, এতৎকাল বিশিষ্ট, এই দুটো হচ্ছে লক্ষণ। এই লক্ষণের দ্বারা লক্ষিত কে হচ্ছে না, ওই দেবদত্ত। তাহলে এখন আমাদের এই শুভদিনী টিকাকার এইটাকে, এই লক্ষ্য লক্ষণ ভাবটাকে ব্যাখ্যা করে বলেছেন কি, অসাধারণ ধর্ম প্রতিপাদকং বাক্যম লক্ষণ বাক্যম তৎপ্রতিপাদ্যম অবশিষ্টং বস্তু লক্ষণম। এইটা বলেছেন যে অসাধারণ ধর্মের প্রতিপাদক বাক্যই হচ্ছে লক্ষণ বাক্য, যে বাক্যের দ্বারা কোনো বস্তুর লক্ষণ করা হয়। তো সেটা হচ্ছে লক্ষণ বাক্য। তা এখন এই যে বললাম যে এই যে শাসনাবত্তম গোত্তম বা পৃথিবীর লক্ষণ করেছেন, গন্ধবতী পৃথিবী, এই যে গন্ধবত্ত, এটা হচ্ছে পৃথিবীর লক্ষণ। পৃথিবী হচ্ছে লক্ষ্য, অবশিষ্ট বস্তু হচ্ছে লক্ষ্য। তা এখন এই যে স্বয়ং দেবদত্ত এই যে বাক্যটা, সেই বাক্যেতে কি হয় না, এখানে একটা স শব্দ আছে আর একটা অয়ম শব্দ আছে, দুখানা শব্দ আছে। তো এই দুখানা শব্দের দুটো অর্থ আছে। তো সেখানে এই এর মধ্যে যে বিরুদ্ধ অংশগুলো যদি বাদ দিয়ে দিই আমরা, যে স বলতে কি বোঝায় না, তৎকাল বিশিষ্ট চৈতন্য, তৎকাল বিশিষ্ট ব্যক্তি।
আর অয়ম বলতে এতৎকাল বিশিষ্ট বেদকি। ওই তৎকাল ও এতৎকাল অংশটাতে ফারাক আছে। এই দুটো অংশ যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে? এই যে তৎকাল বা তদ্দেশ বিশিষ্ট স্বয়ং দেবদত্ত, মানে যাকে বারাণসীতে দেখেছিলাম তাকে এখানে দেখছি। তার মানে ওই যে বারাণসী রূপ যে দেশ স্থান, তার দ্বারা বিশিষ্ট যে ব্যক্তি, তো ওই যে দেশের ব্যবধানটা ওইটার ইদম অয়ম মানে হচ্ছে এতদ্দেশ, এই দেশ, ওই তদ্দেশ আর এতদ্দেশ, সেই স্থান এই স্থান, এইগুলোকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে? তাহলে সেই দেবদত্তই থাকবে একটা। কাজেই এখন আমরা যদি বলি যে এই যে দুটো অংশকে যদি বাদ দিয়ে দিই তাহলে অবিরুদ্ধ অংশ কি না দেবদত্ত। এইটাকে বাদ দিলে ব্যক্তি একটাই, পার্সন একটাই, তাই না? একজনকে লাল জামা গায়ে দেওয়া দেখেছেন একবার, আবার তাকে সাদা জামা গায়ে দেওয়া দেখছেন। ওই জামাগুলোকে যদি সরিয়ে দেন তাহলে লোকটা একটাই, তাই না? তো কাজেই এই দেবদত্ত যে সেই হচ্ছে গিয়ে লক্ষ্য। তাহলে এখন এদের মধ্যে ওই দেবদত্ত আর হচ্ছে ওই যে তত্ত্বম, ওই যে স্বয়ং যে বললেন, তো এদের মধ্যে ওই লক্ষ্য লক্ষণ ভাব আছে সম্বন্ধ। একটা হচ্ছে লক্ষ্য আর একটা হচ্ছে লক্ষণ। এই লক্ষ্য লক্ষণ ভাব সম্বন্ধ আছে। তা এখন এই লক্ষ্য লক্ষণ ভাবে যে সম্বন্ধ, সেই সম্বন্ধটা এখানে বলেছেন লক্ষ্য লক্ষণ ভাব সম্বন্ধস্তু যথা তত্রৈব সশব্দায়ম শব্দয়োঃ তদর্থയോ বা বিরুদ্ধ তৎকালই তৎকাল বিশিষ্ট পরিত্যাগেন অবিরুদ্ধ দেবদত্তেন সহ লক্ষ্য লক্ষণ ভাব, এটা বলেছেন। এটাই আজকে আমরা পড়ছি যে কি না স্বয়ং দেবদত্ত এখানে কি হলো না ওই বিরুদ্ধ তৎকাল এতৎকাল বিশিষ্ট পরিত্যাগেন, মানে তৎকাল বিশিষ্ট যে সেই হচ্ছে এতৎকাল বিশিষ্ট দেবদত্ত, স্বয়ং দেবদত্ত। তাহলে এর মধ্যে কি দাঁড়ালো যে অবিরুদ্ধ দেবদত্তেন সহ লক্ষ্য লক্ষণ ভাব। অবিরুদ্ধ দেবদত্ত এ হচ্ছে লক্ষ্য আর এটা হচ্ছে লক্ষণ, এদের মধ্যে লক্ষ্য লক্ষণ ভাব সম্বন্ধ আছে। তথা অত্রাপি বাক্যে, এই যে মহাবাক্যটা তত্ত্বমসি, এখানে কি অত্রাপি বাক্যে তত্ত্বং পদয়োঃ তদর্থയോ বা বিরুদ্ধ পরোক্ষত্বাদি বিশিষ্ট পরিত্যাগেন অবিরুদ্ধ চৈতন্যেন সহ লক্ষ্য লক্ষণ ভাব। এই যে এখানেও কি দাঁড়ালো যে অবিরুদ্ধ, এই অবিরুদ্ধ যে চৈতন্য অংশ, তার মানে তত্ত্বমসি। তত্ত্বমসি মানে কি হলো না তৎপদের দ্বারা ওই পরোক্ষত্ব আদি বিশিষ্ট যে চৈতন্য, মানে তৎ বলতে এখানে পরমাত্মার কথা বলা হয়েছে। কাজেই ওই এখানে ওই তৎপদের দ্বারা পরোক্ষ, তাহলে কি পরোক্ষত্ব, তারপরে সর্বজ্ঞত্ব ইত্যাদি ইত্যাদি বিশেষণ বিশিষ্ট চৈতন্যই হচ্ছে তৎ। আর তম হচ্ছে কি অপরোক্ষ। তম বলতে যে যাকে বলা হচ্ছে সেই জীব, সে হচ্ছে অপরোক্ষত্ব এবং অল্পজ্ঞত্ব ইত্যাদি বিশেষণ বিশিষ্ট চৈতন্য। দুজনেই চৈতন্য, মানে একটাই চৈতন্য। একটা হচ্ছে তাকে একবার আমি দেখছি সর্বজ্ঞত্ব পরোক্ষত্ব ইত্যাদি ধর্মের দ্বারা বিশিষ্ট, আর আরেকটা হচ্ছে কি অপরোক্ষত্ব এবং অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য। তো এখানেও সেই বিরুদ্ধ অংশ, বিরুদ্ধ মানে যেখানে যেটা ম্যাচ করছে না, যে দুটো চৈতন্যটা ঠিকই আছে কিন্তু ম্যাচিং নয়। কোনটা? ওই যে বললাম একই ব্যক্তি একবার সাদা জামা লাল জামা পড়েছে, ওই জামাটাই ম্যাচ করে না, দুটো দু রকমের, তাই না? কিন্তু ওই দুটো বাদ দিলে লোকটা একটাই। ঠিক সেরকম এখানেও ওই বিরুদ্ধ পরোক্ষত্ব অপরোক্ষত্ব আদি বিশিষ্ট পরিত্যাগেন অবিরুদ্ধ চৈতন্যেন সহ লক্ষ্য লক্ষণ ভাব। অবিরুদ্ধ চৈতন্য সেই হচ্ছে গিয়ে লক্ষ্য, আর এইটা হচ্ছে তত্ত্বম, এর দ্বারা যেটাকে বোঝানো হলো সেইটা হচ্ছে ওই লক্ষণ। তার মানে এইখানে লক্ষ্য লক্ষণ ভাব সম্বন্ধ তত্ত্বমসি। তার মানে তুমি হচ্ছে সেই তুমি, মানে এখানে চৈতন্য আর হচ্ছে গিয়ে শুদ্ধ চৈতন্য আর হচ্ছে গিয়ে এই যে তত্ত্বমের দ্বারা যেটা বলা হলো, এখন সেটা বলছেন যে বিরুদ্ধ পরোক্ষত্ব অপরোক্ষত্ব আদি বিশিষ্টত্ব পরিত্যাগেন অবিরুদ্ধ চৈতন্যেন সহ লক্ষ্য লক্ষণ ভাব সম্বন্ধ। তো এই যে লক্ষ্য লক্ষণ ভাব সম্বন্ধ, এইটাকে
আমরা এইটা আসলে যে লক্ষ্য ভাব যে বলা হলো না, যে একটা লক্ষ্য একটা লক্ষণ, এটা করতে গিয়ে আসলে কি করা হলো, লক্ষণা করা হলো, লক্ষণাবৃত্তি করা হলো। বলেছেন ইয়মেব ভাগ লক্ষণা ইতি উচ্যতে, বলে আসলে তো একটা লক্ষণ ভাব সম্বন্ধ বলা হলো। এটা একটা হচ্ছে লক্ষ্য আর একটা হচ্ছে লক্ষণ। তো এই যে লক্ষণ ভাব সম্বন্ধ, এই সম্বন্ধের দ্বারা সেই অখণ্ড চৈতন্যকে বোঝাচ্ছে। তা এটার মাধ্যমে কিভাবে বোঝাচ্ছে এই দুটো সম্বন্ধের দ্বারা, মানে লক্ষণ ভাব সম্বন্ধের দ্বারা কিভাবে বোঝাচ্ছে? না ওই যে তৎপদের আমি ওই পরোক্ষত্ব সর্বজ্ঞত্ব ইত্যাদি বিশেষণগুলো, ওই অংশগুলোকে বাদ দিলাম। তৎপদের মানে পরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য, আর তমপদের মানে হচ্ছে ওই অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য। তো এর মধ্যে আমি কি করলাম, ওই চৈতন্য অংশটা কমন রেখে বাকিগুলোকে বাদ দিলাম না। তো এই কাজগুলো কি বলে, এগুলো কি বলে ভাগ লক্ষণা। কিভাবে এটা হলো না, ভাগ লক্ষণার মাধ্যমে হলো। বলছেন ইয়মেব ভাগ লক্ষণা ইতি উচ্যতে। তাহলেই এখন প্রশ্ন হবে ভাগ লক্ষণা ব্যাপারটা কি, তাই না? ভাগ লক্ষণা এই ব্যাপারটা কি? আমাদের বিদ্বান মনোরঞ্জনীকার এখানে খুব সুন্দরভাবে বলেছেন। লক্ষণের কথা আগেও এখানে এসেছে অন্য কোনো প্রসঙ্গে। আমরা একটা বাক্যের একরকম অর্থ করি, স্বাভাবিক অর্থ করি, কিন্তু কখনো কখনো একটা বিশেষ সাজেস্টিভ মিনিং আমাদের নিতে হয়। যেমন গঙ্গায়াং ঘোষাতে আমরা দেখি যে জলপ্রবাহের মধ্যে, গঙ্গা মানে ভগীরথ রথ খাতাবচ্ছিন্ন জলপ্রবাহ। ভগীরথ তার রথ নিয়ে গিয়েছেন, সেই রথের চাকায় খাত তৈরি হয়েছে, সেখান দিয়ে যে জলধারা বয়ে গিয়েছে, তাই না? সেইটাই হচ্ছে ভগীরথের পেছন পেছন গঙ্গা এসেছেন, সেইটাকেই বলে যে গঙ্গা। তো একটা জলপ্রবাহ বিশেষ। তো গঙ্গাতে তো ঘোষপল্লী হতে পারে না, তাহলে মুখ্যার্থ বাদ হয়। মুখ্যার্থ গঙ্গা শব্দের মুখ্য অর্থ হচ্ছে জলপ্রবাহ বিশেষ, মানেই হচ্ছে ভগীরথ রথ খাতা অবচ্ছিন্ন জলপ্রবাহ। এই যে জলপ্রবাহ রূপ অর্থ, সেই অর্থটা যদি আমি নিই গঙ্গা শব্দের, তাহলে তাতে ঘোষপল্লী থাকতে পারে না। তাহলে মুখ্যার্থটা এখানে বাধিত হয়ে যাচ্ছে। মানে যেখানে কোনো একটা শব্দের তার মুখ্য অর্থ কোনটা না, কোনো একটা শব্দ উচ্চারিত হলেই ফার্স্ট যে মিনিংটা আমাদের মধ্যে ভাসে সেইটা। তো সেই মুখ্যার্থ বাধিত যদি হয়ে যায়, তাহলে তার আরেকটা অর্থ নিতে হবে। তবে সেটা মুখ্যার্থ বাদ হলে পরে মানে ইচ্ছে করে করা, মানে কোনো বুদ্ধিপূর্বক করা। মানে হ্যাঁ, আপনি এখন র্যাট বলতে গিয়ে ক্যাট বলে ফেললেন ভুল করে, তারপর বলবেন ও এটা লক্ষণা করে নিন আপনি, তাহলে হবে। তা করলে হবে না। হ্যাঁ, বিশেষ একটা প্রয়োজনে করতে হবে আর কি। মানে কোথাও একটু যদি দেখা যায় যে কি একজন খুব বিদ্বান লোক বা কোনো একজন মানে সব জানাশোনা লোক বা সাধারণভাবে একটা বাক্য প্রয়োগ করেছে, কিন্তু সেইখানে তার মুখ্য অর্থটা নিলে মিনিংটা ঠিক হচ্ছে না, তখন সেখানে লক্ষণার কল্পনা করতে হবে যে নিশ্চয়ই একটা বিশেষ প্রয়োজনে বলেছে, তাই না? এখন বিড়াল যাচ্ছে বলতে গিয়ে আপনি ইঁদুর যাচ্ছে বলে ফেললেন, হ্যাঁ তাহলে আপনি বলেছেন যখন, তাহলে এটাকে এখন আমাকে, তাহলে তো আর সব বাক্যই শুদ্ধ হয়ে যাবে, তাই না? আপনি দুধ আনতে বললে জল আনতে বললেন, দেখে ওই জল এনে দিলে আপনি রেগে যাবেন, বলে হ্যাঁ জল, দুধ আনতে বলে আপনি জল বলে ওটা লক্ষণা করলেন না কেন? ও হবে না। ওরকম বিশেষ প্রয়োজনেই কিন্তু করতে হবে। তো সেই সব বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে যেখানে আমরা মুখ্য অর্থটা নিলে পরে, মানে যেখানে খুব জেনে শুনেই কোনো বাক্য প্রয়োগ করা হয়েছে কোনো একটা বিশেষ পারপট, কোনো বিশেষ প্রয়োজনে, বিশেষ একটা অর্থ বোঝাবার জন্য, সেটা বুঝতে হয়। সেখানে মুখ্য অর্থটা নিলে পরে হয়তো অর্থটা ঠিক হবে না, তখন আরেকটা মিনিং নিতে হয়। সেটা কি না, ওই মুখ্য অর্থের সঙ্গেই সম্বন্ধযুক্ত আরেকটা অর্থ, ওর সঙ্গে রিলেটেড অর্থ হতে হবে। তো গঙ্গা জলে ঘোষপ্রবাহ এই অর্থটা নিলে পরে আমার চলবে না। সেখানে কি করতে হবে না, সেখানে আসলে বলতে চাইছে গঙ্গায়াম ঘোষ, গঙ্গাতে ঘোষপল্লী মানে গঙ্গার অত্যন্ত কাছে, তার একদম তটেই ঘোষপল্লী। মানে যে ঘোষপল্লী মানে গোয়ালাদের পল্লী, গোয়ালাদের পল্লীগুলো গঙ্গার পাড়েই হয়, কারণ এই যে গরু থাকে তো ওদেরকে স্নান করানো, তারপরে ওরা যে মলত্যাগ করে সেগুলোকে পরিষ্কার টরিষ্কার করতে গেলে সুবিধে হয়, সেই সব কারণে। তো এখন এবং এটা পবিত্র,
গোশালা। তো এখন এই গঙ্গাতে ঘোষপল্লী বলার মানে হচ্ছে এই ঘোষপল্লীটা একদম গঙ্গার অত্যন্ত কাছে। অনেক ঘোষপল্লী ভেতরেও থাকে, এটা অত্যন্ত কাছে, সেই জন্য অত্যন্ত বেশি পবিত্র। গোশালা এমনি পবিত্র, এটা আরও বেশি পবিত্র, আরও বেশি ঠান্ডা। বলে শীতত্ব পাবনত্ব আদির আতিশয্য। পাবনত্ব মানে পবিত্রতা, শীতত্ব মানে শীতলতা, মানে বেশি ঠান্ডা, বেশি পবিত্র। এইটা বোঝাবার জন্যই গঙ্গাতে ঘোষপল্লী বলেছে। নাহলে প্রশ্ন হবে যে গঙ্গার তটে ঘোষপল্লী বললেই তো হতো, গঙ্গায়াম ঘোষ কেন বললো? গঙ্গা জলে ঘোষপল্লী, এটা বলবার দরকার কি? কারণ এই অর্থটা তো এখানে খাটবে না। তা আমি জানি এটা গঙ্গা জলে ঘোষপল্লী থাকতে পারে না, তো তট অর্থ বোঝাতেই যদি হয় সরাসরি বললাম না কেন গঙ্গা তটে ঘোষ বলে? না, এর একটা বিশেষ তাৎপর্য আছে। এই যে অধিক শীতলতা, অধিক পবিত্রতা বোঝাবার জন্যই এইটা করা হয়েছে। এরকম করা হয়, বলা হয় এরকম বাক্যগুলো, নাহলে ওটা বোঝা যায় না। যদি বলতো যে কোথায় ঘোষপল্লী, না ওটা গঙ্গার তীরে, কিন্তু ওটা যে এতটা কাছে এইটা বোঝানো যাবে না। গঙ্গার তটে ঘোষপল্লী যদি সরাসরি বলি, কারণ তটটা অনেকটা। আপনারা বেলুড়ে সবাই গেছেন, তো সেখানে গঙ্গার তট বলতে কি, আমাদের যে এই আপনার স্বামীজির মন্দির বা রাজা মহারাজের মন্দির বা মায়ের মন্দির, ওটাও যেমন গঙ্গার তটে, আবার বেলুড় বাজারটাও গঙ্গার তটে, কারণ গঙ্গার তটেই ওটা। কিন্তু দুটোর কি মানে একই রকম হলো? ওটা একদম গঙ্গার একদম পাশেই, ওটা যতটা শীতল, যতটা পবিত্র, যত কিছু, বেলুড় বাজারটা ততটা নয়। কারণ গঙ্গার তটে মন্দির বললে পরে সেটা কতটা দূরে সেটা বোঝা যায় না। কিন্তু আমি যদি বলি এই ইয়েটা কোথায়, বেলুড় বাজার কোথায়, না বাজারটা কোথায়, না বেলুড়ে, কোথায়, না এই গঙ্গার কাছেই। আর বেলুড়ে স্বামীজির মন্দিরটা কোথায়, বলে ওটা তো গঙ্গাতেই। এই যে বললাম ওটা গঙ্গার কাছে আর এটা গঙ্গাতেই, এটার ফারাক হচ্ছে ওটা গঙ্গার কাছে কিন্তু অত্যন্ত কাছে নয়। অত্যন্ত কাছে হচ্ছে ওই স্বামীজির মন্দিরটা বা মায়ের মন্দির, বোঝা গেল? ওই জন্য গঙ্গাতে বললাম, বোঝা গেল না? এই হচ্ছে গিয়ে ব্যাপার, যে আমরা এখান থেকে হয়তো বাইরে কোথাও গেছি বেড়াতে যেখানে গঙ্গা নেই, জানেন তো, আসামের লোকেরা, ওখানে অনেক আত্মীয় স্বজন থাকেন আমাদের, তারা বলেন তোমরা কত ভালো, দেখো গঙ্গার পাশে থাকো, আমাদের এখানে তো গঙ্গা নেই, গঙ্গার জল আমরা পাই না। হ্যাঁ, সেই কলকাতায় কেউ গেলে যদি এক বোতল নিয়ে আসে তবে, আর তোমরা তো রোজই গঙ্গার জল পেতে পারো। তা এখন কেউ যদি ধরুন আসামে বেড়াতে গেছেন, সে গঙ্গার প্রশংসা করছে, আপনাকে জিজ্ঞেস করলেন যে আপনার বাড়ি কোথায়, তা বললেন কলকাতায়, ভাই তাহলে তো গঙ্গার কত দূরে? তা আপনি ধরুন থাকেন এই কলেজ স্ট্রিটে, তো গঙ্গা দূরে, বলেন আমি তো গঙ্গার কাছেই তো আমাদের গঙ্গা, আপনি বললেন। আর আরেকজন হয়তো বেলুড় মঠে থাকে, সে বলে আরে উনি গঙ্গার কাছে গঙ্গা আর আমি গঙ্গাতেই থাকি। দুটোর মানেটা কি? যে গঙ্গার অত্যন্ত কাছে সেইটা, ওই জন্যে গঙ্গাতেই বাড়ি। যে তার বাড়ি থাকে জিজ্ঞেস করলে আপনার বাড়িতে গঙ্গা কত দূর, বলে আরে আমার গঙ্গাতেই তো আমার বাড়ি। এই সেন্সেই কিন্তু বলা হয়। এমনি ভুল করে বলে ফেললে কিন্তু সেটা কিন্তু হবে না, ঠিক আছে তো? তা এখন এই যে আরেকটা যে সাজেস্টিভ মিনিং নিলেন, সেটা কি করে নিলেন? সেখানে দেখুন গঙ্গা শব্দের যে মুখ্য অর্থ জলপ্রবাহ, আপনি যে গঙ্গার তট বোঝাচ্ছেন ওটা জলপ্রবাহের সঙ্গে রিলেটেড, তার সমীপদেশ, রিলেশন থাকতে হবে, ওটা মুখ্য অর্থের সঙ্গে রিলেটেড সম্বন্ধযুক্ত আরেকটা অর্থকে বলা, ওই জন্য বলে সক্কার্থ সম্বন্ধ। মুখ্য অর্থটাকেই সক্কার্থ বলে, যেটা ফার্স্ট মিনিং, তার সঙ্গে সম্বন্ধযুক্ত আরেকটা অর্থ আপনি নিতে পারেন। বুঝতে পেরেছেন তো? এইরকম আর কি অনেক জায়গায় অনেক লক্ষণ আছে, অনেক লক্ষণ আছে যে মুখ্যার্থ সম্বন্ধ যুক্ত, মানে মুখ্যার্থের সঙ্গে সম্বন্ধযুক্ত অন্য অর্থ সেখানে নিতে হয়। যেমন বহু জায়গা আছে যে কাকগুলো থেকে হয়তো একটা মানে ইয়ে আছে, এই দই, তারপরে আরও কিছু পুজো উপকরণ রাখা আছে। হ্যাঁ, তাই একজনকে বললাম এই আমি একটু আসছি, এই কাকে যাতে মুখ না দেয় দেখো, বলি না আমরা। এই বিশেষ করে দেখবেন এই যে মায়ের বাড়িতে যদি যান, ওই গঙ্গার ঘাট যে আছে না বাগবাজারে, দেখবেন আরও অনেক জায়গায় সব গঙ্গার তীরে সব শান বাঁধানো আছে, ওখানে সব শ্রাদ্ধ টাদ্ধ সমস্ত কিছু হচ্ছে, তাই না? দই টই চাল টাল সব রাখা আছে। তো ওখান থেকে কেউ সরলে বলে এই দেখিস কাক এসে না মুখ দেয়।
বলে কাকে যাতে মুখ না দেয়। এই যে বললো কাকে যাতে মুখ না দেয় দইতে, এই কাকের যাতে মুখ না দেয়, আপনি হয়ে দাঁড়িয়ে আছেন, তো কাক এলে তাড়িয়ে দিচ্ছেন, তারপর দেখলেন একটা বিড়াল আসছে, তারপরে বললেন ও তো আমাকে বলেছে কাককে যাতে মুখ না দেয়, বিড়ালে মুখ দিকে যা যা, কুকুর এসে মুখ দিলে। পরের লোক এসে বলে কি রে, হ্যাঁ বুদ্ধি শুদ্ধি কিছু নেই। বলে কেন বিড়ালে মুখ দিয়েছে, তুমি তো বলেছো কাকে। বলে এর মানেটা কি রে, কাকে যাতে মুখ না দেয় মানে কাকই এসে বেশি মুখ দেয় বলে আমি কাকের কথা বলেছি। এর মানে শুধু কাক নয়, এই দধির যারা উপঘাতক, শাস্ত্রীয় ভাষাটাই আছে দধ্যুপঘাতকের লক্ষণা, এই দধির যারা উপঘাতক মানে এই দইটাকে যারাই নষ্ট করতে পারে, সবগুলোর থেকেই তোমাকে দইটাকে বাঁচাবার কথা বলেছিলাম, শুধু কাক নয়। তাহলে কাক বলেছিলে কেন না, কাকই বেশি এসে এটা করে, তাই না? একটা বিড়াল টিড়াল চট করে আসতে একটু ভয় পাবে, কারণ ওরা তো উঠতে পারে না, তাই না? হাতে একটু লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে বিড়াল টিড়াল সহজে আসে না, কিন্তু কাককে রক্ষা করা খুব মুশকিল, তো ঝপ করে এসে উড়িয়ে নিয়ে চলে যাবে। সেই জন্যে ওইটাই বেশি উৎপাত করে বলে ওটার নাম বলেছি, কিন্তু আমার তাৎপর্য শুধু কাক নয়, এইগুলো যাতে মানে না করে, তো তোমাকে তার থেকেও বাঁচানো উচিত আর কি। বিড়াল আসলো তাকে সে যাতে মুখ না দেয় তাকে তাড়াতে হবে। তার মানে এখানে কাক শব্দের মানে শুধু কাক নয়, কাক শব্দের মানে কাক, বিড়াল, কুকুর এটসেট্রা সব, যেহেতু দধির উপঘাতক, কাক শব্দের এতগুলো মানে। তা এখন এই যে এইগুলো সবই লক্ষণাবৃত্তির মাধ্যমে আমরা বুঝি, বুঝতে পেরেছেন তো? এইখানেই হচ্ছে লক্ষণাবৃত্তি, আরো অনেক জায়গাতে সব স্বীকার করা হয়। তা এখন এই যে এই লক্ষণা, সেই লক্ষণা হচ্ছে কি না মুখ্যার্থের সঙ্গে সম্বন্ধযুক্ত। এই যে কাকের সঙ্গে ওই যে সারমেয় বিড়াল, ওগুলোরও একটা সম্বন্ধ আছে। কিরকম না, সবাই দধির উপঘাতক, তাই না? তো সেই জন্য এদের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেটেড অর্থগুলোকে নিতে হবে। হ্যাঁ, এই ব্যাপার। যারা যারা দধির ক্ষতি করতে চায়, কিন্তু আমারই নিমন্ত্রিত কেউ একজন হতে সাথে, তাকে আপনি লাঠি নিয়ে মারতে গেলে আরে ওটা কি লক্ষণার দ্বারা বোঝা যাবে ওই অর্থ? তাকে তো বোঝা যাবে না, কারণ সেই লক্ষার্থের মধ্যে আসবে না। হ্যাঁ, সে তো দধির উপঘাতক নয়, তাই না? তা এখন ওইখানে আমাদের বিদ্বন মনোরঞ্জনীকার বলেছেন অবিধেয়া বিনা ভূত প্রবৃত্তি লক্ষণা ইত্যাদি বলেছেন। যাই হোক, ওটাই কথাটা আমি বুঝিয়ে বললাম যে মুখ্যার্থের সঙ্গে সম্বন্ধযুক্ত আরেকটা অর্থ আমাকে তখন বুঝে নিতে হয়। ওরা বুঝে নিতে হয়। তো এখন অনেক সময়ই হয়, যেমন ধরুন আপনি এই সাক্ষী গোপাল বলে একটা স্টেশন আছে পুরীর আগে, যেই সাক্ষী গোপালের ট্রেন ঢুকলো, হ্যাঁ, বললেন যে পুরী এসে গেছি। তার বাড়ি দেখলে আর সাক্ষী গোপাল, আরে পুরী বললেন কেন? বলে ওই হলো পুরী, তো এর পরেরটাই তো পুরী। হ্যাঁ, সবাই এই পুরী এসে গেছি, উঠে পড়ো ট্রেনে। ট্রেন জগন্নাথ এক্সপ্রেসে এমন টাইমে যায় তখন সবাই ঘুমায়, ওই প্রায় 4টে এরকম সময় গিয়ে পৌঁছয় সকালবেলা। আপনারা তো গিয়েছেন অনেকে পুরীতে, ভোরবেলা পৌঁছয় না ট্রেন একটা। তো ওই সাক্ষী গোপালে হয়তো এসেছে, আমার জীবনেই এরকম হয়েছে। তো হঠাৎ এই উঠে পড়ো পুরী এসে গেছে সবাই, এরে ট্রেনে অনেকক্ষণ এসে দাঁড়িয়ে গেছে নাকি? সবাই তাড়াতাড়ি উঠলো, উঠে দেখছে না ট্রেন চলছে, দেখা যাচ্ছে সাক্ষী গোপাল স্টেশনে দাঁড়িয়ে আছে কোনো কারণে। তো বলছেন যে আরে বললে পুরী, বলে ওইটাই এত কাছে এসে গেছে, তো তাহলে সেখানে ও লক্ষণাই স্বীকার করতে হবে। এখন এখানে বলছেন যে এই যে লক্ষণা, এই লক্ষণা 3 রকমের লক্ষণা আছে। জহৎ স্বার্থা জহল লক্ষণা, অজহল লক্ষণা আর জহদ অজহল লক্ষণা। এই জহল লক্ষণাকে এই জহৎ স্বার্থ লক্ষণা বলে। জহৎ মানে যেটা ত্যাগ করে, যে লক্ষণাতে কি হয় যে মূল যে শব্দ, সেই শব্দের যে একটা সক্য অর্থ, সেই সক্য অর্থটাকে বাদ দিয়ে অন্য অর্থ নিতে হয়, সেটা হচ্ছে জহৎ স্বার্থ লক্ষণা বা জহল লক্ষণা। যে লক্ষণাতে যেটা মূল শব্দ, সেই শব্দের
যেটা অবিধেয় অর্থ, শক্য অর্থ, বাচ্য অর্থ, সেইটাকে পুরো বাদ দিতে হয়, দিয়ে অন্য একটা অর্থ নিতে হয়, সেইটাকে বলে, ওর সঙ্গে রিলেটেড অন্য একটা অর্থ নিতে হয়, তাকে বলে জহৎ স্বার্থ লক্ষণা বা জহল লক্ষণা বলে। যেমন গঙ্গায়াং ঘোষা, গঙ্গায়াং ঘোষা, এটাকে জহৎ স্বার্থ লক্ষণা বা জহল লক্ষণা, সাহিত্যিকরা একে লক্ষণ লক্ষণা এসব বলেছেন, যেখানে মুখ্যার্থটা পুরোপুরি তক্ত হয়। যেমন গঙ্গায়াম ঘোষ, গঙ্গাতে ঘোষপল্লী, তার মানে কি ঘোষপল্লীটা কোথায়? গঙ্গার তটে, তার মানে গঙ্গা শব্দের মানে তট, এখানে গঙ্গার কোনো অংশই নেই, ব্যাপার এই নেই, গঙ্গার তটে ঘোষপল্লী, মানে গঙ্গার সঙ্গে, গঙ্গা শব্দের যে অর্থ জলপ্রবাহ তার সঙ্গে রিলেটেড, তার সঙ্গে সমীপে তট, কিন্তু যেখানে আমি ঘোষপল্লীটা বলছি সেটা আছে কিন্তু তটে, গঙ্গাতে নেই, এখানে মুখ্য অর্থটা পুরোপুরি ত্যক্ত হলো, তাই না? কিন্তু কাকেভ্যো দধি রক্ষেতাম, কাকের থেকে দধি রক্ষা করো, এখানের মানে কিন্তু কাকটাকে বাদ দিয়ে বাকিদের থেকে দধি রক্ষা করো তা নয়, কাকের থেকেও দধি রক্ষা করো এবং বিড়াল, তারপরে কুকুর, এগুলোর থেকেও। তার মানে কাক শব্দের মানে কাক, বিড়াল, কুকুর ইত্যাদি। তার মানে কাক শব্দের যে অর্থ কাক, বিড়াল, তার মধ্যে মুখ্য যে কাক শব্দের অর্থ তো কাকই, কিন্তু কাক শব্দের যে লক্ষ্য অর্থটা আমি করলাম, কাক মানে কাক, কুকুর, বিড়াল, এই তিনটেই যদি ধরি, তাহলে কাক শব্দের মুখ্য অর্থ কাক, কিন্তু কাক শব্দের লক্ষণা অর্থতে কি করছি? কাক, কুকুর, বিড়াল, কাকটাকে বাদ দিচ্ছে না, কাক, তার মানে মুখ্য যে অর্থ যে কাক সেটাও থাকলো, প্লাস এক্সট্রা করে আরো দুটো অর্থ যুক্ত হলো, তার মানে মূল শব্দটার যে শক্য অর্থ সেটা বাতিল হলো না। যেমন গঙ্গার তটে ঘোষ, গঙ্গায়াম ঘোষ বলতে গঙ্গাতে ঘোষ নয়, তটে ঘোষ, সেখানে তটের মধ্যে গঙ্গাটা আসছে না, শুধু তটেই আসছে, সেটা ত্যাগ করলো মুখ্য অর্থটাকে। কিন্তু কাকেভ্য দধি রক্ষেতাম মানে কাকে, কাকের, কাকগুলোর থেকে দধি রক্ষা করো, এখানে কাক শব্দের মানে মুখ্য অর্থ কাক, কিন্তু লক্ষ্য অর্থটা কি? কাক, কুকুর, বিড়াল। তাহলে লক্ষ্য অর্থের মধ্যেও মুখ্য অর্থটা গৃহীত হয়ে আছে, এই জন্য এটা অজহৎ স্বার্থ, মানে যেখানে নিজের অর্থটাকে অজহৎ মানে ত্যাগ করে না, মুখ্যার্থের পরিত্যাগ যেখানে হয় না, সক্যার্থের পরিত্যাগ হয় না, সক্যার্থটাও তার মধ্যে ইনক্লুডেড থাকে, তাই না? সেইটা। এর আরো উদাহরণ আছে শাস্ত্রে, যে কুন্তাহা প্রবিশন্তি, কুন্ত মানে বল্লম, বুঝতে পেরেছেন? ধরুন মানে রাজধানীতে বা আপনি প্রাসাদের উপরে দাঁড়িয়ে আছেন, তো সৈন্যরা, রাজার সব পাইক, এরা সমস্ত কোথাও যুদ্ধে গেছিল বা কিছু, হাতে সব বল্লম নিয়ে লাইন দিয়ে রাস্তা দিয়ে প্রসেশন করে রাজার ভেতরে ঢুকছে। তা আপনি ওই বল্লম দেখে বলে, এই দেখো বল্লমগুলো প্রবেশ করছে, তো বল্লম তো অচেতন পদার্থ, বল্লম তো আর একা প্রবেশ করতে পারে না, বল্লম বলতে কুন্ত প্রবেশ করছে, মানে কুন্তধারী পুরুষরা প্রবেশ করছে, তার মানে কুন্তও প্রবেশ করছে, কুন্তধারী পুরুষরাও যাচ্ছে, এটাও হচ্ছে এই অজহৎ স্বার্থ লক্ষণ, ওই কাকেভ্য দধি রক্ষেতামের মতোই, যে কুন্তাহা প্রবিশন্তি, কুন্তগুলো প্রবেশ করছে, কুন্ত মানে বল্লম, বল্লমগুলো প্রবেশ করছে মানে বল্লমটা যাচ্ছে, তার সঙ্গে পুরুষরাও যাচ্ছে, সব জায়গাতেই। প্রয়োজন কেন ওখানে যেমন কাকেভ্য বললো কেন না, কাক হচ্ছে দধ্যুপঘাতকের মধ্যে ক্যাপ্টেন, সব থেকে বেশি ধূর্ত, সব থেকে বেশি মানে সমস্যা তৈরি করে, সেই জন্য এখানেও কুন্ত বলে, তাহলে কুন্তধারী পুরুষরা প্রবেশ করছে বললেই তো পারতো, কুন্ত প্রবেশ করছে কেন বললো না? এটার অনেক রকম সিগনিফিকেন্স আছে, যে এদের প্রত্যেকের হাতেই বল্লম আছে, তাই না? তার মানে এদের শক্তিমত্ত, এরা যে সে নয়, সব কুন্তাহা প্রবিশন্তি, সাবধান থাকো, মানে কিছু সমস্যা কিছু করো না, তাহলে কিন্তু ওরা মানে আক্রমণ করতে পারে, এই ধরনের কিছু একটা ভয় দেখানো বা কিছু না কিছু একটা একটা তাৎপর্য আছে, নাহলে পরে এটা বললো কেন? অথবা কুন্তগুলো এত বড়, এত ওগুলি প্রমিনেন্ট হয়ে আছে, একটা বিশেষ কোনো পারপাসেই ওটা বলা হয়, তাই না? এই তো এখন
এখানেও তাই, সেগুলো হচ্ছে অজহৎ স্বার্থ লক্ষণা, যেখানে মুখ্য অর্থটাও আছে তার সঙ্গে এক্সট্রা, যেখানে মুখ্য অর্থটা পরিত্যক্ত হয়ে যায় সেটা হচ্ছে জহৎ স্বার্থ লক্ষণা বা জহল লক্ষণা। তাকে সাহিত্যিকরা লক্ষণা বলে। তাই লক্ষণা জহৎ স্বার্থ লক্ষণা আর জহল লক্ষণা একই জিনিস, যেখানে সক্কার্থটা পরিত্যক্ত হয়। আর অজহৎ স্বার্থ লক্ষণা, অজহল লক্ষণা আর উপাদান লক্ষণা সাহিত্যিকরা বলে একই জিনিস, যেখানে লক্ষার্থের মধ্যে মুখ্যার্থটাও প্রবিষ্ট থাকে, গৃহীত হয়। যেমন এই উদাহরণগুলো দিলাম। কিন্তু এই দুটো লক্ষণ আর ছাড়াও আরেক রকম লক্ষণ আছে, সেইটাকেই ভাগ লক্ষণা বা ভাগত্যাগ লক্ষণা বলে, এবং এরই নাম জহদ অজহল লক্ষণা। জহদ অজহল লক্ষণা, ভাগ লক্ষণা বা ভাগত্যাগ লক্ষণা একই জিনিস, সেইটাই হচ্ছে এখানে বলেছেন। ভাগ লক্ষণা কি? যে জহদ অজহদ মানে মুখ্যার্থের কিছু অংশটা ত্যাগ করে, কিছু অংশ ত্যাগ করে না, বোঝা গেল? যেখানে সক্কার্থের যে লক্ষণাতে সক্কার্থের কিছু অংশ পরিত্যক্ত হয়, কিছু অংশ পরিত্যক্ত হয় না, গৃহীত হয়। মানে মুখ্যার্থের যেখানে লক্ষার্থের মধ্যে মুখ্যার্থের কিছু অংশ গৃহীত হয়, কিছু অংশ গৃহীত হয় না। জহৎ অজহৎ, কিছুটা ত্যাগ করছে, কিছুটা ত্যাগ করছে না, একেই ভাগত্যাগ লক্ষণা বলে। একটা অংশকে ত্যাগ করছে বা ভাগ লক্ষণা বলে। সেটা কি না, সেইটাই হচ্ছে ওই তত্ত্বমসি। এইটা তৎশব্দের মানে কি? তত্ত্বম অসি। ততের মানে কি না পরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য। গোটা কথাটার মানে, তৎপদের গোটা মানেটা কি হলো? পরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য। আর তম পদের মানে কি? অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য। তা এখন তৎপদের যে মানে সক্কার্থ, কি সক্কার্থ? পরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য। তার একটা অংশ আপনি কেটে বাদ দিয়ে দিন, ওই পরোক্ষত্ব আদি বিশিষ্ট এই কথাটা বাদ দিয়ে দিন, শুধু চৈতন্য অংশটা রাখুন। আবার তম পদেরও যে সক্কার্থ, যে অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য, তার মধ্যে অপরোক্ষত্ব আদি বিশিষ্ট এই অংশটাকে বাদ দিয়ে দিন, চৈতন্য রাখুন। তার এই চৈতন্য একই, তো অখণ্ডার্থ বোধ হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো এইটাকে বলে ভাগত্যাগ লক্ষণা। এই মানে হ্যাঁ, জহদ অজহল লক্ষণা বা জহদ অজহল লক্ষণা বা ভাগত্যাগ লক্ষণা বা ভাগ লক্ষণা, যেখানে মুখ্যার্থ, তৎপদের যে মুখ্যার্থ, যে এই পরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য, তার এক অংশ আপনি পরিত্যাগ করেছেন, আর আরেকটা অংশ নিয়েছেন, চৈতন্য অংশটা নিয়েছেন। আর তম পদেরও যে অর্থ সক্কার্থ, যে অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য, তার মধ্যে অপরোক্ষত্ব আদি বিশিষ্ট এই অংশটাকে আপনি পরিত্যাগ করেছেন, চৈতন্য অংশটাকে নিয়েছেন। ঠিক আছে তো? তাহলে এই চৈতন্য অভেদ হবে, একই চৈতন্য। তা এই যে এইটাকেই বলে ভাগত্যাগ লক্ষণা। এই জন্য বলছেন ইয়মেব ভাগ লক্ষণা। তা এখন এই আমাদের এতে ওই বিদ্বান মনোরঞ্জনিকার ওইটাই বলেছেন, এই তিনটে সাত ত্রিবিধা জহল লক্ষণা, অজহল লক্ষণা, জহদ অজহল লক্ষণা আছে ইতি। মানে টিকাতে ওই কথা বলে আমি অলরেডি বলে দিলাম সেটা, যে বাচ্যার্থম অশেষত পরিত্যজ্য তৎসম্বন্ধিনী অর্থান্তরে বৃত্তি জহল লক্ষণা। যেখানে বাচ্যার্থকে পুরোপুরি ত্যাগ করে তৎসম্বন্ধিনী অর্থান্তরে বৃত্তি, ওর সঙ্গে বাচ্যার্থের সাথে সম্বন্ধযুক্ত অন্য একটা অর্থে যেখানে প্রবৃত্তি হয়। যেমন গঙ্গায়াম ঘোষ, এখানে গঙ্গা শব্দের যে বাচ্যার্থ জলপ্রবাহ বিশেষ, ভগীরথরথ কাতাবচ্ছিন্ন জলপ্রবাহ বিশেষ, এটাকে অশেষত পরিত্যজ্য, এটাকে বাদ দিয়ে তৎসম্বন্ধিনী অর্থান্তরে, তার সম্বন্ধযুক্ত অন্য যে অর্থ তট, তাই সেই অর্থে প্রযুক্ত হয়। এটা হচ্ছে জহল লক্ষণা। আর বাচ্যার্থা পরিত্যাগেন তৎসম্বন্ধিনী বৃত্তি অজহল লক্ষণা। আর যেখানে বাচ্যার্থের পুরোপুরি পরিত্যাগ হয় না, কিন্তু তৎসম্বন্ধী অন্য অর্থ যেখানে নেওয়া হয়, যেমন এই যে কাকেভ্য দধিরক্ষতাম বললাম, সেইটা হচ্ছে অজহল লক্ষণা। আর বাচ্যার্থ একদেশ পরিত্যাগেন একদেশ বৃত্তি জহদ অজহল লক্ষণা। আর বাচ্যার্থের
একদেশকে পরিত্যাগ করেন, পুরোপুরি পরিত্যাগ করলেন না, একদেশকে একটা অংশকে পরিত্যাগ করে একদেশ বৃত্তি আরেকটা অংশকে কিন্তু আপনি নিলেন, তখন জহদ জহল লক্ষণা, ওইটাকেই ভাগ লক্ষণা বলে। ঠিক আছে? তো এইখানটাতেই তারপরে ওই ওই কথাটা সঙ্গতি করিয়ে দিয়েছেন, যেখানে অবিরুদ্ধ অংশ, আসলে তত্ত্বের মধ্যে তো বিরোধিতা আছে, যিনি ঈশ্বর পরমাত্মা তিনি তো জীব হতে পারেন না, দুটোর মধ্যে ভেদ আছে, তাই না? যে লাল জামা পরা সেই সাদা জামা পরা দুটোর মধ্যে তো পার্থক্য আছে না, কিন্তু পার্থক্য যেমন আছে কিছু মিলও তো আছে, লোকটা তো একই, লাল জামা আর সাদা জামার পারাকটা তো এখানেও তাই, তার বিরুদ্ধ হয়। তার মানে এই লাল জামা পরা লোক আর সাদা জামা পরা, একই ব্যক্তি যখন সাদা জামা পরা, ধরুন একই লোকের, আমারই একটা লাল জামা পরা ছবি, সাদা জামা পরা ছবি, দুটো ছবি পাশে রেখেছো, দিয়ে বলছেন এই দুজন আলাদা, মানে আলাদা একটা দিক থেকে আলাদা, আবার একটা দিক থেকে একও, বলে কীরকম না, এর মধ্যে বিরুদ্ধ অংশ হচ্ছে সাদা জামা আর লাল জামাটা। এই দুটোকে যদি তুমি, আমি একজনকে বোঝাচ্ছি দেখো দুজনে একই ব্যক্তি, বলে কী করে, ওই লাল জামা সাদা জামা এটা হচ্ছে বিরুদ্ধ অংশ, এইটাকে তুমি নেগলেক্ট করো, ওটাকে ইগনোর করো, ওটাকে দেখো না, ওটাকে বাদ দিয়ে ওই লোকটার দিকে তাকাও, তো মানে হ্যাঁ লোক তো একই, তাহলে অবিরুদ্ধ অংশটাকে নিতে হবে, বিরুদ্ধ অংশটাকে বাদ দিলেন। তো এখানেও সেই সেরকমই তাই হলো। তো এইভাবে এই মানে এটা কি বলে ভাগ লক্ষণা। তো ওই অংশান্তর পরিত্যাগেন অংশান্তর লক্ষণায়া শাস্ত্র প্রসিদ্ধাং সংজ্ঞাং সঙ্গীরতে ইয়মেব, মানে এইটাকেই শাস্ত্র প্রসিদ্ধ সংজ্ঞা হচ্ছে ভাগ লক্ষণা, সেটাই আর কি মূলে বলেছেন, এটা বিদ্বান মনোরঞ্জনিকার এখানটাতে বলে দিলেন। তা তারপরে বলছেন যে এই লক্ষণা কেন করতে হচ্ছিল, লক্ষণা করবার এখানে দরকার কি পড়েছিল, বলছেন যে অস্মিন বাক্যে নীলম উৎপলম ইতি বাক্যবদ বাক্যার্থ ন সংগচ্ছতে, এইখানে বাক্যার্থটা সঙ্গত হচ্ছিল না। বলে কেন? দেখুন নীলম উৎপলম, নীল উৎপল, নীল পদ্ম, এইখানে বাক্যার্থটা মানে কোনো রকম ভাবে সঙ্গত হতে পারে। কিরকম এখানে দেখাচ্ছেন, এই যে তত্রতু নীল পদার্থ নীলগুণস্য উৎপল পদার্থ উৎপল দ্রব্যস্য চ শুক্ল পটাদি ভেদ ব্যবর্তকতয়া অন্যান্য বিশেষণ বিশেষ্য রূপ সংসর্গস্য অন্যতর বিশিষ্টস্য অন্যতরস্য তदैক্যস্য বা বাক্যার্থত্বাঙ্গীকরণে প্রমাণান্তর বিরোধাভাবাদ বাক্যার্থ সংগচ্ছতে। দেখুন এই নীলম উৎপলম এখানে বাক্যটা হতে পারে, কিরকম ভাবে হতে পারে? নীলম উৎপলম এখানে বিশেষণ ভাব নিয়েছেন, এই বাক্যটা কিন্তু ঠিক আছে। কিরকম ভাবে ঠিক আছে না, এখানে এই নীল শব্দের মানে হচ্ছে নীলগুণ, নীল রং, তাই না, নীল পদ্ম, তো এখানে নীলগুণ। আর উৎপল পদার্থ উৎপল দ্রব্যস্য চ শুক্ল পটাদি ভেদ ব্যবর্তকতা। তারপরে নীল উৎপল বলা হলো কেন? দুটো পদেরই একটা সিগনিফিকেন্স আছে। নীল পদ বলা হলো কেন না, ওই নীল এটা কিন্তু সাদা নয়, হ্যাঁ এটা সাদা নয়, এটা সাদা নয়, হলুদ নয়, এটা নীল, এইটা বোঝাবার জন্য, মানে সাদা নয় এটা বোঝাবার জন্য। পদ্ম ওই লালই হয়, আর নীল হয় কিন্তু আমি কোনোদিন আমরা নীল দেখিনি, নিশ্চয়ই আছে, কারণ নীলোৎপলের কথা আমাদের শাস্ত্রে আছে, কিন্তু সহজে আমরা দেখতে পাই না, কিন্তু তাও নীলোৎপল প্রসিদ্ধ। তা এখন এই নীল রূপটার সাদার থেকে ব্যবহৃত, মানে এটা নীল পদ্ম, এটা সাদা নয়, তার মানে সাদা, মানে এটা সাদা নয় বা লাল নয়, এগুলোর থেকে ব্যবহৃত করা হচ্ছে। আর উৎপল বলা হলো কেন? শুধু নীল বললেই হতো, উৎপল বললে দুটো পদেরই দরকার আছে। নীল বললে আবার হয় কি, নীল বললে তো নীল কাপড়ও নীল হতে পারে, নীলং বস্ত্রম হতে পারে, মানে না এটা বস্ত্র না, এটা পট, মানে এটা বস্ত্র না, এটা হচ্ছে পদ্ম, উৎপল। তাহলে এই যে দুটো পদ আছে, এই যে নীল পদ
আর নীল পদের মানে হচ্ছে নীলগুণ, আর উৎপল পদের অর্থ হচ্ছে পদ্ম। এই দুটোই কিন্তু জরুরি একটা বাক্যের মধ্যে। মানে আপনি যদি নীল পদ্মকেই বোঝাতে চান, এই দুটো পদই জরুরি। শুধু নীল বললেও হবে না, শুধু পদ্ম বললে হবে না। পদ্ম বললে এটা যে সাদা পদ্মকেও বুঝিয়ে যাওয়া যেতে পারে, ঠিক আছে না? আর সাদা পদ্মকেও বুঝিয়ে যেতে পারে, কিন্তু এইটা হচ্ছে নীল পদ্ম। হ্যাঁ, তো সেই জন্যে এই নীল পদটার দরকার আছে। নীলপদ কি করলো? এটা শুক্লত্বাদির ব্যবর্তক হলো, ব্যবৃত, ওর থেকে আলাদা করলো। আর উৎপল পদটা দিতে হলো কেন? ওটা পটাদির থেকে আলাদা করা হলো, যে এটা কিন্তু পদ্ম, এটা কাপড় টাপড় নয়। তো ওই জন্যই বলেছেন তত্র তু নীল পদার্থ নীলগুণস্য উৎপল পদার্থোৎপল দ্রব্যস্য চ শুক্ল পটাদি ভেদ ব্যবর্তকতায়া। এইগুলো মানে শুক্লত্ব এবং পট প্রভৃতির থেকে এগুলো আলাদা করছে, ব্যবর্তক এগুলো। এই যে নীল পদার্থ মানে নীলগুণ, নীলপদের অর্থ যে নীলগুণ, এবং উৎপল পদার্থের অর্থ যে পদ্ম, এই দুটো কি করছে? যথাক্রমে শুক্লত্ব এবং পটাদির থেকে আলাদা করছে, ব্যবর্তক এই দুটো, তাই না? কাজেই অন্যান্য বিশেষণ বিশেষ্য রূপ সংসর্গস্য অন্যতর বিশিষ্টস্য অন্যতরস্য তদৈক্যস্য বা বাক্যার্থত্বাঙ্গীকরণে। মানে এই বাক্যের অর্থ কি দাঁড়ালো না, এই পদটা নীল, এই পদ্মটা নীলগুণ বিশিষ্ট পদ্ম। এটা কিরকম পদ্ম? নীল উৎপলম মানে বললাম এই পদ্মটা নীল বিশিষ্ট, তার মানে নীলপদের যে অর্থ সেটা ওই পদ্মের মধ্যে আছে, এই পদ্মের মধ্যে রয়েছে। তার মানে এই যে বলল এখানে অন্যান্য বিশেষণ বিশেষ্য রূপ সংসর্গ আছে, মানে এটা পরস্পরের বিশেষ্য ভাব, বিশেষ্য বিশেষণ ভাবরূপ সংসর্গ বা সম্বন্ধ আছে এদের মধ্যে। কাজেই এরা অন্যান্য বিশেষণ বিশেষ্য রূপ সংসর্গ আছে। এগুলো অন্যান্য মানে পরস্পরের বিশেষণ বিশেষ্য ভাবরূপ যে সম্বন্ধ, সেই সম্বন্ধ এখানে রয়েছে। এবং অন্যতর বিশিষ্টস্য এবং অন্যতরস্য, এবং একটা আরেকটার দ্বারা বিশিষ্ট। পদ্মটা কেমন না নীলগুণ বিশিষ্ট। নীল রূপটা কার না পদ্মের নীল রূপ, এটা শাড়ি বা কাপড়ের নীল রূপ নয়। তার মানে প্রত্যেকের মধ্যে প্রত্যেকটা আছে, মানে এক একটা আরেকটার দ্বারা বিশিষ্ট। নীলম উৎপলম মানে কি না এই উৎপলটা নীল রূপ বিশিষ্ট। আর নীল রূপটা কার না এই নীল রূপটা কিন্তু পটের, এটা পটীয় নীল, এই পদ্মীয় নীল, এটা পটীয় নীল নয়, মানে এটা পদ্মের নীল, তাই না? এটা কিন্তু পটের নীল নয়, মানে কাপড়ের নীল নয়। তার মানে আমরা দুদিক থেকেই দেখতে পারি, এই যে দুদিকের মধ্যে বিশেষ্য বিশেষণ ভাব রয়েছে। এরকম আমরা বাক্যার্থ করতে পারি। কেন না প্রমাণান্তর বিরোধাভাবাদ, অন্য প্রমাণের দ্বারা এর বিরোধ হয় না। আমরা প্রত্যক্ষের দ্বারা যেটাকে দেখছি, নীল পদ্ম দেখছি তো, নীলম উৎপলম, সেখানে প্রত্যক্ষ প্রমাণের দ্বারা কোনো বিরোধ হয় না, স্পষ্টই পদ্মটা নীল দেখতে পাচ্ছি। এই নীলটা পদ্মকে অন্য মানে সাদার থেকে আলাদা করছে, আবার পদ্মটা নীল রূপটাকে বিশেষিত করছে যে এই নীল রূপটা পদ্মের নীল, কাপড়ের নীল নয়। কাজে এদের মধ্যে একটা বিশেষ্য বিশেষণ ভাব আছে, এটা আমরা প্রত্যক্ষ প্রমাণের দ্বারা দেখতে পাচ্ছি। সেই জন্যে প্রমাণান্তর বিরোধাভাবাদ, অন্য কোনো প্রমাণের দ্বারা এর মধ্যে বিরোধ নেই। সেই জন্যে বাক্যার্থ সঙ্গচ্ছতে, এই বাক্যার্থটা হয়, বুঝতে পেরেছেন? বাক্যার্থ হয়, কিন্তু অনেক ক্ষেত্রে সেই বাক্যার্থটা মানে এইসব ক্ষেত্রে হয়, কিন্তু এমন অনেক বিশেষণ বিশেষ্য ভাব আছে যেখানে এইরকম বাক্যার্থ করতে পারবেন না, বাক্যার্থের বিরোধ উৎপন্ন হবে এগুলোর যথাশ্রুতার্থ অর্থ নিলে। এখানে কিন্তু কোনো লক্ষণা করতে হয়নি। নীলম উৎপলম, নীলের মানে নীল, উৎপল মানে উৎপলই নিয়েছেন, অর্থগুলো শক্তার্থগুলোকে নিয়েছেন, এবং সেখানে বাক্যার্থটাও ঠিকঠাকভাবে খেটেছে, বুঝতে পেরেছেন? কিন্তু আরো অন্য বাক্য আছে যেখানে বিশেষ্য বিশেষণ ভাব আছে আমরা দেখি, কিন্তু এইরকম মানে বাক্যার্থটা এরকম বিশেষ মানে পরস্পরের দ্বারা বিশিষ্ট এইরকম অর্থ এখানে খাটবে না। যেমন এইখানে ওই তত্ত্বমসির ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে, সেইটাই পরে বলছেন অত্রতু, মানে এইখানে তত্ত্বমসি, এইখানে কিন্তু সেইটা খাটবে না।
কিভাবে খাটবে না বলছেন, অত্রতু তৎপদার্থ পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্যস্য চ চৈতন্যস্য ত্বং পদার্থা পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্যস্য চ অন্যান্য ভেদ ব্যবর্তকতয়া, ওই অন্যান্য ভেদের ব্যবর্তক রূপে ওই বিশাল একটা লাইন বলেছেন, লাস্ট বলেছেন প্রত্যক্ষাদি প্রমাণ ও বিরোধ আছে। এখানে প্রত্যক্ষ প্রমাণের বিরোধ আছে, মানে পরমাত্মা কখনো জীব হতে পারে না, জীব পরমাত্মা হতে পারে না। পদ্ম নীল হতে পারে, নীল পদ্ম আমরা দেখতে পাই সাধারণ কথাতে বললে, যে নীলম উৎপলম, এখানে কোনো বিরোধ হয় না, প্রমাণের বিরোধ হয় না, একটার বিশেষ্য বিশেষণ ভাব হতেই পারে, কারণ নীল পদ্ম আমরা দেখি, পদ্ম নীল হতে পারে, এটা পসিবল। কিন্তু পরমাত্মাই জীব, এইটা কিন্তু প্রত্যক্ষ প্রমাণের বিরোধী। পরমাত্মা ঈশ্বর তো কখনো জীব হতে পারে না, সেই জন্য সেখানে কিন্তু লক্ষণা করতে হবে, তাছাড়া উপায় নেই। সেটা অত্রতুর থেকে যেটা বলছেন সেটা আমরা আগামী দিনে পড়বো। আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমঃ।